হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল জিকে টপিক থেকে ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 1। তো সমস্ত জিকে টপিক থেকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। তো চলো কিছু ক্লাসটা স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের কোন যুগে গ্রাম শাসনের জন্য সভা ও সমিতি নামক প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়? তো অপশন কি আছে দেখো, ফার্স্ট আছে সিন্ধু যুগে, নেক্সট দেখো বৈদিক যুগে, মৌর্য যুগে, এন্ড লাস্ট অপশন দেখো গুপ্ত যুগে। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে দেখো বৈদিক যুগ। তো অপশন বি কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, কেননা ঋগ বৈদিক যুগে প্রথম গ্রাম ও উপজাতি স্তরে রাজনৈতিক, সামাজিক ও বিচার ব্যবস্থা পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের নিয়ে সভা এবং সাধারণ মানুষদের নিয়ে কিন্তু সমিতি নামক দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যাচ্ছে। তোমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু দেখে নেবো। ফার্স্ট অপশন দেখো আছে সিন্ধু যুগে, অপশন এ। তো এটি কিন্তু একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। এখানে সভা বা সমিতির মতো কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ঐতিহাসিক প্রমাণ কিন্তু পাওয়া যায় না। নেক্সট আছে দেখো মৌর্য যুগে। তো এই যুগে অত্যন্ত কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল, গ্রামের শাসনভার ছিল গ্রামিক নামক এক রাজ কর্মচারীর হাতে। নেক্সট লাস্ট অপশন গুপ্ত যুগে। তো গুপ্ত যুগেও গ্রামিক বা গ্রামাধ্যক্ষ বা গ্রাম পরিচালনা করতেন সভা বা সমিতির মতো প্রাচীন বৈদিক প্রতিষ্ঠানের অস্তিত্ব কিন্তু এই যুগে ছিল না। নেক্সট দেখো, ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল? তো ফার্স্ট অপশন কি আছে, অশোক মেহতা কমিটি। নেক্সট আছে দেখো বলবন্ত রায় মেহতা কমিটি, এল এম সিংভি কমিটি, এন্ড লাস্ট অপশন পি ভি কে রাও কমিটি। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি। তো এটি কিন্তু 1957 সালে, তো কত সালে বললাম 1957 সালে কিন্তু ভারত সরকার এই কমিটি গঠন করে। এই কমিটি প্রথম ভারতে গ্রাম স্তরে পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ, তো এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কিন্তু করেছিল। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, অশোক মেহতা কমিটি। এটি কিন্তু গঠিত হয় 1977 সালে, অশোক মেহতা কমিটি গঠিত হয়। তো এটি ত্রিস্তরীয় ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেছিল, যেখানে মন্ডল পঞ্চায়েত এবং জেলা পরিষদ ছিল। নেক্সট আছে দেখো এল এম সিংভি কমিটি। এটি কিন্তু 1986 সালে গঠিত হয়। তো এটি গান্ধী সরকারের আমলে গঠিত হয়। এই কমিটি কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করেছিল। নেক্সট লাস্ট অপশন পি ভি কে রাও কমিটি। এটি কিন্তু 1985-তে গঠিত হয়েছে। তো এটি গঠনের পর গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনার জন্য কিন্তু এই কমিটির গঠন হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। ৭৩তম সংবিধান সংশোধনী আইন কত সালে কার্যকর হয়? তো এটি কিন্তু কার্যকর হয়েছে 1993 সালে 24শে এপ্রিল। তো অপশন বি দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এই দিনটিতে ৭৩তম সংবিধান সংশোধনী আইন দ্বারা দেশে আনুষ্ঠানিকভাবে সেখানে কার্যকর হয়। এজন্যই কিন্তু প্রতি বছর 24শে এপ্রিল দিনটিকে ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। তো ফার্স্ট দেখো আছে 1992 সালে 24শে এপ্রিল। 1992-তে কিন্তু ৭৩তম সংবিধান সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। নেক্সট লাস্ট অপশন 1973 সালে 24শে এপ্রিল। তো এটি ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি স্মরণীয় দিন, কারণ এই দিনেই ঐতিহাসিক কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলার রায় ঘোষণা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে প্রণীত হয়? তো অপশন কি আছে 1957, 1973, 1977 এন্ড লাস্ট অপশন 1992। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1973, অপশন বি। তো পশ্চিমবঙ্গে বর্তমান আধুনিক ত্রিস্তরীয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, যেটা 1973 সালে প্রণীত হয়, তো এই আইনের উপর ভিত্তি করেই কিন্তু 1978 সালে রাজ্যে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফার্স্ট দেখো আছে 1957 সাল। তো 1957 সালে
পশ্চিমবঙ্গে প্রথম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট পাস হয়েছিল, যা মূলত দ্বিস্তরীয়, অর্থাৎ কি দ্বিস্তরীয়র মধ্যে গ্রাম পঞ্চায়েত এবং অঞ্চল পঞ্চায়েত পড়ছে। তো এটি কিন্তু তৈরি করেছিল। এটি বর্তমান আধুনিক পঞ্চায়েত আইন কিন্তু নয়। নেক্সট অপশন সি দেখো আছে 1977 সাল। এই বছর পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। নতুন কোনো পঞ্চায়েত আইন কিন্তু এই সালে প্রণীত হয়নি। নেক্সট লাস্ট অপশন 1992 সাল। তো এই সালে ভারতের সংবিধানে 73তম সংশোধনী বিল পাস হয়। পশ্চিমবঙ্গের নিজস্ব আইন কিন্তু নয়। নেক্সট দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে কাজ করেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত সচিব। তো অপশন ডি, তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে নিযুক্ত সরকারি কর্মচারী, যিনি পঞ্চায়েতের সমস্ত দাপ্তরিক যে সমস্ত কাজ, প্রশাসনিক পরিচালনা বা হিসাব রক্ষণের দায়িত্ব কিন্তু তিনিই থাকেন। তোমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট দেখো আছে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তিনি কিন্তু ব্লক স্তরের এবং পঞ্চায়েত সমিতির পদাধিকার বলে কার্যনির্বাহী আধিকারিক। তিনি গ্রাম স্তরের প্রধান কিন্তু নন। নেক্সট দেখো গ্রাম প্রধান, ইনি হলেন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত রাজনৈতিক প্রধান বা জনপ্রতিনিধি। তিনি সরকারি আমলা বা প্রশাসনিক প্রধান। নেক্সট অপশন এসডিও, তো ইনি কিন্তু মহকুমা বা সাব ডিভিশন স্তরের প্রশাসনিক একজন প্রধান। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কিন্তু মেছো বিড়াল। অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটি পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য প্রাণী। স্থানীয় ভাষায় একে কিন্তু বাঘডোল বলা হয়। এটি মূলত নদী বা জলাভূমি অঞ্চলে মাছ শিকার করে খায়। তো নেক্সট অপশন কি আছে? রয়্যাল বেঙ্গল টাইগার। এটি সমগ্র ভারতের জাতীয় প্রাণী। এটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী নয়। নেক্সট আছে দেখো একশৃঙ্গ গন্ডার। এটি আসামের রাজ্য প্রাণী, যদিও পশ্চিমবঙ্গে জলদাপাড়া ও গরুমারায় প্রচুর একশৃঙ্গ গন্ডার দেখা যায়। নেক্সট লাস্ট অপশন লাল পান্ডা। তো এটি সিকিমের রাজ্য প্রাণী। পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলা স্তরে উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু এদের দেখা মেলে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত? তো এটি কিন্তু লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর হচ্ছে। এটি গুজরাট রাজ্যের ভোগাবর নদীর তীরে রয়েছে। এটি ছিল সিন্ধু সভ্যতার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বন্দর নগরী এবং বাণিজ্য কেন্দ্র। তো ফার্স্ট কি আছে? হরপ্পা সভ্যতা। এই প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় রাবি বা ইরাবতী নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট অপশন বি দেখো মহেঞ্জোদারো। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা অঞ্চল জেলার সিন্ধু নদের তীরে অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন কালীবঙ্গান। তো এই কেন্দ্রটি ভারতের রাজস্থান রাজ্যের হনুমানগড় জেলায় ঘরঘরা নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তো এটি কিন্তু গডউইন অস্টিন বা K2 হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অপশন সি সঠিক উত্তর হচ্ছে। এটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। তো এই শৃঙ্গটির উচ্চতা রয়েছে কত? উচ্চতা কিন্তু রয়েছে 8611 মিটার এর উচ্চতা রয়েছে। তো এটি কিন্তু সরকারিভাবে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যদিও বর্তমানে এটি প্রাক অধিকৃত কাশ্মীরের অন্তর্গত রয়েছে। ফার্স্ট দেখো আছে মাউন্ট এভারেস্ট। এটি হিমালয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা কত রয়েছে? প্রায় 8848 মিটার কিন্তু এর উচ্চতা রয়েছে। নেক্সট আছে দেখো কাঞ্চনজঙ্ঘা। এটি সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত। এটি ভারতের হিমালয় রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতের অবিসংবাদিত ভূখণ্ডের মধ্যেও সর্বোচ্চ। নেক্সট লাস্ট অপশন দেখো নন্দা দেবী। তো এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি ভারতের সীমানার সম্পূর্ণ অভ্যন্তরে অবস্থিত সর্বোচ্চ একটি পর্বতশৃঙ্গ। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো এখানে অপশন কি আছে? দার্জিলিং হিমালয়, সিঙ্গালীলা, জয়ন্তী অ্যান্ড লাস্ট অপশন বক্সা। তো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে সিঙ্গালীলা, অপশন বি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যে সান্দাকফু সিঙ্গালীলা পর্বতশ্রেণীরই কিন্তু অন্তর্গত, যা নেপাল ও ভারতের সীমানা কিন্তু নির্দেশ করে থাকে। তো বাকি অপশন আমরা একটু জেনে নেব। ফার্স্ট আছে দেখো দার্জিলিং হিমালয়। এটি একটি বৃহত্তর ভৌগোলিক অঞ্চলের নাম। টাইগার হিল হচ্ছে দার্জিলিং পর্বতশ্রেণীর অন্তর্গত। সান্দাকফু কিন্তু এর সরাসরি অংশ নয়। নেক্সট আছে দেখো জয়ন্তী। এটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা জয়ন্তী পাহাড়ের অংশ।
এটি কোনো সর্বোচ্চ শৃঙ্গ ধারণ করে না। নেক্সট লাস্ট অপশন বক্সা, এটিও কিন্তু আলিপুরদুয়ার জেলারই একটি পাহাড় এবং টাইগার রিজার্ভ এলাকা, শিলচূড়া পর্বতশ্রেণী কিন্তু এই অঞ্চলেই অবস্থিত। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? অপশন দেখো, অনুচ্ছেদ নম্বর 40, 44, 51 অ্যান্ড লাস্ট অপশন 21। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, 40 নম্বর অনুচ্ছেদ। এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত। এখানে কিন্তু রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠন এবং তাদের স্বায়ত্তশাসনের ক্ষমতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তো নেক্সট অপশন বি দেখো আছে 44 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে কিন্তু সারা দেশের নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের কথা বলা হয়েছে। নেক্সট 51 নম্বর অনুচ্ছেদ, এখানে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে। নেক্সট লাস্ট অপশন 21 নম্বর অনুচ্ছেদ। তো এটি মৌলিক অধিকারের অংশ, যেখানে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো ফার্স্ট অপশন কি আছে? রাইবোজোম। নেক্সট দেখো, নিউক্লিয়াস। তো মাইটোকন্ড্রিয়া কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন সি। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে কিন্তু কোষীয় শ্বসন ঘটে এবং শক্তির মূল উৎস যে এটিপি অণু উৎপন্ন হয়, তাই একে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। তো নেক্সট আছে দেখো, গলগি বডি। এটি কোষের ক্ষরণ প্রক্রিয়ায় সহায়তা করে এবং প্রোটিন পরিবহনে যুক্ত থাকে বলে এটি কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তো ফার্স্ট কি আছে? রাইবোজোম। এটি কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ এটি প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট দেখো, নিউক্লিয়াস। এটি কোষের যাবতীয় বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। নেক্সট দেখো, বেকিং সোডা, এর রাসায়নিক নাম কি? তো বেকিং সোডার রাসায়নিক নাম কিন্তু সোডিয়াম বাইকার্বনেট, অপশন বি। এটি কিন্তু হচ্ছে কেক, পাউরুটি ফোলানোর জন্য অ্যান্টাসিড হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো ফার্স্ট কি আছে দেখো, সোডিয়াম কার্বনেট, অপশন এ। তো এটি কিন্তু ওয়াশিং সোডা বা কাপড় কাচের সোডা নামে পরিচিত। ক্যালসিয়াম কার্বনেট, এটি চুনা পাথর, মার্বেল পাথর বা চক হিসেবে পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন সোডিয়াম ক্লোরাইড। তো এটি কিন্তু আমাদের রোজকার সাধারণ খাদ্য লবণ নুন হিসেবে ব্যবহার করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, বলের এসআই একক কি? তো বলের এসআই একক অপশন কি দিয়েছে? ডাইন, পাস্কাল, জুল অ্যান্ড লাস্ট অপশন নিউটন। এটাই কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে। এসআই পদ্ধতিতে বলের একক কিন্তু নিউটন। তো বাকি অপশনও জেনে নেবো একটু। ফার্স্ট আছে দেখো, ডাইন। এটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। নেক্সট দেখো আছে পাস্কাল, এটি এসআই পদ্ধতিতে চাপের একক। নেক্সট অপশন জুল, তো এটি এসআই পদ্ধতিতে কিন্তু কার্য বা শক্তির একক। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়? তো ফার্স্ট অপশন ট্রোপোস্ফিয়ার, নেক্সট দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অ্যান্ড লাস্ট অপশন দেখো থার্মোস্ফিয়ার। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি। এই স্তর কিন্তু 15 থেকে 30 কিমি উচ্চতায়। ওজোন গ্যাসের ঘনত্ব এখানে সব থেকে বেশি থাকে। এই স্তরটি সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীতে জীবজগৎ থেকে কিন্তু রক্ষা করে থাকে। ফার্স্ট দেখো আছে ট্রোপোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এখানে কিন্তু মেঘ, ঝড়, বৃষ্টি, কুয়াশা দেখা যায়। এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। নেক্সট দেখো মেসোস্ফিয়ার, তো এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড এই স্তরে এসে ঘর্ষণে পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। নেক্সট লাস্ট অপশন দেখো থার্মোস্ফিয়ার, এখানে বায়ুর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এই স্তরেই নিচের দিকের অংশকে আয়নোস্ফিয়ার বলা হয়, যেখান থেকে কিন্তু রেডিও বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো প্রথম মহিলা রাষ্ট্রপতি কিন্তু ছিলেন প্রতিভা পাটিল, অপশন বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনি 2007 থেকে 2012, তো কত বললাম 2007 থেকে কিন্তু 2012 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তিনি 12তম রাষ্ট্রপতি ছিলেন। ফার্স্ট দেখো আছে ইন্দিরা গান্ধী, তিনি ভারতের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো দ্রৌপদী মুর্মু, তো তিনি ভারতের বর্তমান প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। সামগ্রিকভাবে তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। নেক্সট লাস্ট অপশন দেখো সরোজিনী নাইডু, তিনি ছিলেন কিন্তু স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল
এবং জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। ই গ্রাম স্বরাজ পোর্টালটির মূল উদ্দেশ্য কি? তো এর মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে পঞ্চায়েতের ডিজিটাল রূপান্তর ও হিসাব সংরক্ষণ। অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক ই গ্রাম স্বরাজ পোর্টালটি কিন্তু চালু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাছে স্বচ্ছতা আনা, কাজের পরিকল্পনা তৈরি করা এবং পঞ্চায়েতের সমস্ত আর্থিক হিসাব রক্ষণ ডিজিটালে পরিচালনা করা। তো ফার্স্ট কি আছে দেখো, কৃষকদের ঋণ দেওয়া। তো কৃষকদের ঋণ দেওয়ার জন্য কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড সহ অন্যান্য কৃষি ঋণ প্রকল্প বা পোর্টাল রয়েছে। নেক্সট মহিলাদের স্বনির্ভর করা। মহিলাদের স্বনির্ভর করার জন্য জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা আনন্দধারার মতো প্রকল্প রয়েছে। নেক্সট লাস্ট অপশন গ্রামে বিদ্যুৎ সংযোগ। তো এর জন্য কিন্তু দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সৌভাগ্য প্রকল্প রয়েছে। নেক্সট দেখো পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো এটা কিন্তু 1757 সালে সংঘটিত হয়েছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। এই বছরের 23শে জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ কিন্তু সংঘটিত হয়, যেখানে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব কিন্তু পরাজিত হয়েছিলেন। তো নেক্সট দেখো আছে 1764। এই বছর কিন্তু নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সাথে ব্রিটিশদের বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট অপশন আছে 1765। তো এই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে। নেক্সট লাস্ট অপশন দেখো 1857 সাল। তো এই সালে কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো পঞ্চায়েত ব্যবস্থা তহবিলের হিসাব নিকাশ অডিট কার দায়িত্ব? তো এটি কিন্তু ক্যাগ এর দায়িত্ব থাকে, ক্যাগ বা নিযুক্ত অডিটরের দায়িত্ব থাকে। তো দেখো অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো সংবিধান অনুযায়ী রাজ্যের আইনসভা কিন্তু পঞ্চায়েত অডিটরের ব্যবস্থা করে থাকে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, রাজ্য সরকার। তো রাজ্য সরকার পঞ্চায়েতকে অর্থ অনুদান প্রদান করে এবং অডিটের জন্য আইন বা নিয়ম কানুন তৈরি করে, কিন্তু সরকার নিজে কিন্তু অডিট করে না। নেক্সট দেখো আছে গ্রাম প্রধান। অপশন সি। তো গ্রাম প্রধান নিজে পঞ্চায়েত তহবিলের ব্যবহারকারী নিরপেক্ষতার স্বার্থে তিনি নিজের কাজের অডিট নিজেই করতে পারেন না। নেক্সট লাস্ট অপশন দেখো জেলা শাসক। তো জেলা শাসক যিনি ডিএম, তিনি কিন্তু জেলার সামগ্রিক প্রশাসনিক প্রধান। তিনি পঞ্চায়েতগুলির কাজের তদারকি বা পরিদর্শন করতে পারেন, তবে তিনি কিন্তু পেশাদার হিসেবে পরীক্ষক বা অডিটর নন। নেক্সট দেখে নাও মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? তো অপশন কি আছে দেখো, অগ্নাশয়। নেক্সট দেখো যকৃৎ, তো এটি কিন্তু সঠিক আনসার হচ্ছে। নেক্সট অপশন থাইরয়েড এন্ড লাস্ট অপশন পিটুইটারি আছে। তো যকৃৎ এটি কিন্তু মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি, যার ওজন কিন্তু থাকে প্রায় 1.5 কেজি। 1.5 কেজি কিন্তু যকৃতের ওজন থাকে। এটি পিত্তরস তৈরি করে এবং বিপাক ও পরিপাকে কিন্তু প্রধান ভূমিকা পালন করে থাকে। ফার্স্ট দেখো আছে অগ্নাশয়। এটি মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। এটি একটি মিশ্র গ্রন্থি, কারণ কি এটি অন্তঃক্ষরা অর্থাৎ হরমোন ক্ষরণ হয় এবং বহিঃক্ষরা অর্থাৎ উৎসেচক ক্ষরণ উভয় অংশই কিন্তু অগ্নাশয় রয়েছে। নেক্সট দেখো থাইরয়েড গ্রন্থি। তো এটি মানব দেহের গলার কাছে অবস্থিত সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি, কিন্তু সামগ্রিকভাবে দেহের সর্ববৃহৎ গ্রন্থি কিন্তু এটি নয়। নেক্সট লাস্ট অপশন দেখো পিটুইটারি গ্রন্থি। এটি মস্তিষ্কের তলদেশে অবস্থিত একটি খুব ছোট গ্রন্থি, তবে এটি অন্যান্য গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভু গ্রন্থি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? তো চিপকো আন্দোলন কিন্তু এটি বৃক্ষ ও অরণ্য সংরক্ষণের সাথে যুক্ত। অপশন বি। তো 1973 সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভাটের নেতৃত্বে ঠিকাদারের গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় মানুষ কিন্তু গাছকে জড়িয়ে ধরে, যা কিন্তু অহিংস প্রতিরোধ গড়ে তুলেছিল। তাকেই চিপকো আন্দোলন বলা হয়ে থাকে। ফার্স্ট অপশন কি আছে দেখো, জল সংরক্ষণ। অপশন এ। তো নর্মদা বাঁচাও আন্দোলন বা তরুণ ভারত সংঘের কাজ জল সংরক্ষণের সাথে বেশি সম্পর্কিত। নেক্সট আছে দেখো বন্যপ্রাণী সংরক্ষণ। তো প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্ট বা বিষ্ণুই আন্দোলন বন্যপ্রাণী সংরক্ষণের সাথেই যুক্ত। নেক্সট
দেখো আছে খনিজ সংরক্ষণ। তো খনিজ উত্তোলন কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন ভারত স্থানীয় পরিবেশ আন্দোলন হয়, চিপকো আন্দোলন কিন্তু এর সাথে সম্পর্কিত নয়। নেক্সট আছে দেখো ভারতের সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্বের কথা বলা হয়েছে। তো এটি কিন্তু বলা হয়েছে 11তম তফসিল, অপশন সি। সঠিক উত্তর হচ্ছে 73তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল কিন্তু 73তম সংবিধান সংশোধনী হয়েছে 1992 সালে। তো এই বছর কিন্তু যেখানে পঞ্চায়েতের 29টি ক্ষমতা, অধিকার ও দায়িত্বের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ফার্স্ট দেখো আছে নবম তপশিল। তো নবম তপশিল হচ্ছে প্রথম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1951 সালে। তো এটিতে যুক্ত হয়েছিল এখানে ভূমি সংস্কার, জমিদারি প্রথার বিলোপ এবং কিছু নির্দিষ্ট আইনকে বিচার বিভাগীয় পর্যালোচনার বাইরে রাখার কথা বলা হয়েছিল। নেক্সট দেখো আছে দশম তপশিল। তো এটি কিন্তু 52তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছিল, যেটি হয়েছিল কিন্তু 1985-তে। তো এই বছর কিন্তু বলা হয়েছিল দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে 12তম তফসিল। এটি কিন্তু 74তম সংবিধান সংশোধনীর সাথে যুক্ত, যেটি পাশ হয়েছিল 1992 সালে। তো এই তফসিলে পৌরসভা বা মিউনিসিপ্যালিটির 18টি ক্ষমতা ও দায়িত্বের কথা কিন্তু বলা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি বর্তমান হিসাব অনুযায়ী। বর্তমান হিসাব অনুযায়ী কিন্তু রয়েছে 23টি। অপশন বি। তো বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারিভাবে মোট 23টি জেলা রয়েছে। 2017 সালের এপ্রিলে গঠিত পশ্চিম বর্ধমান হচ্ছে রাজ্যের 23তম এবং নবীনতম জেলা। ফার্স্ট কত আছে দেখো 21টি। তো 2017 সালের শুরুর দিকে কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলা হওয়ার পর পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কিন্তু 21টি হয়েছিল। নেক্সট দেখো আছে 22টি। 2017 চৌঠা এপ্রিল ঝাড়গ্রাম জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর মোট জেলা 22টি হয়েছিল। নেক্সট লাস্ট অপশন 19টি। তো 2014 সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হওয়ার পর রাজ্যে মোট জেলার সংখ্যা কিন্তু তখন 19টি ছিল। নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। তো বিশ্ব পরিবেশ দিবস তো পালিত হয় 5ই জুন, অপশন এ। 1972 সালে। তো কত বললাম 1972 সালে স্টকহোম সম্মেলনের উপর ভিত্তি করে 1973 থেকে প্রতি বছর এই দিনটিতে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে পরিবেশ বিশ্ব দিবস পালিত হয়ে আসছে। নেক্সট দেখো আছে 21শে জুন, অপশন বি। তো এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। এছাড়া উত্তর গোলার্ধে এটি বছরের দীর্ঘতম দিন। নেক্সট দেখো আছে 22শে এপ্রিল। তো পরিবেশ সুরক্ষার সমর্থন প্রদর্শনের জন্য এই দিনটি বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়। লাস্ট অপশন 16ই সেপ্টেম্বর। তো বায়ুমণ্ডলে ওজোন স্তর সংরক্ষণের উদ্দেশ্যে এই দিনটিকে বিশ্ব ওজোন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো একটি পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে। তো প্রশাসনিক প্রধান কিন্তু বিডিও, অপশন বি। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি কিন্তু ব্লক স্তরের প্রশাসনিক প্রধান। তিনি ব্লক স্তরে অবস্থিত পঞ্চায়েত সমিতির পদাধিকার বলে কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কিন্তু কাজ করে থাকেন। তো ফার্স্ট যে আছে জেলা শাসক, অপশন এ। তিনি জেলার প্রধান প্রশাসনিক আধিকারিক ও জেলা পরিষদের পদাধিকার বলে কার্যনির্বাহী আধিকারিক তিনি। নেক্সট দেখো আছে এসডিও। তো সাব ডিভিশনাল অফিসার বা মহকুমা শাসক হচ্ছেন, এটি কিন্তু মহকুমার প্রশাসনিক প্রধান। নেক্সট দেখো আছে সভাধিপতি। তিনি হচ্ছেন কিন্তু জেলা পরিষদের নির্বাচিত রাজনৈতিক প্রধান, যিনি পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রধানকে সভাপতি বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়। তো এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বম্বেতে, অপশন সি। দেখো বম্বে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো 1885 সালে, কত বললাম না 1885 সালে 28শে ডিসেম্বর কিন্তু গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট দেখছি কলকাতা। তো কলকাতাতে কিন্তু 1886 সালে কি হয়েছিল না দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। নেক্সট দেখো আছে মাদ্রাজ। তো মাদ্রাজে কিন্তু 1887 সালে তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এর সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তৈয়বজি। নেক্সট লাস্ট অপশন সুরাট। সুরাটে কিন্তু 1907 সালে
কংগ্রেসের ঐতিহাসিক সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী নামক দুটি দলে কিন্তু বিভক্ত হয়ে যায় এবং সুরাট ভাঙন বা বিচ্ছেদ হয়েছিল। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও তোমাদের আপকামিং পঞ্চায়েতের যে ভ্যাকান্সি আসতে চলেছে তার জন্য। প্রত্যেকে ভালো থাকো এবং প্রত্যেকে কাউন্ট করে জানিও কে কতগুলো সঠিক আনসার দিতে পারলে, কার কত স্কোর হলো। ভালো থাকবে। ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করো এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেকে ক্লাসটি করতে বলো। চলো, আজ এ পর্যন্তই, বাই।